40 জন ডাকাত, প্রত্যেকের হাতে ধারালো অস্ত্রশস্ত্র, আর একজন ইন্ডিয়ান আর্মি। সেদিন রাতে ট্রেনের এত এত যাত্রীকে কিভাবে বাঁচিয়েছিল 40 জন ডাকাতের হাত থেকে একজন ইন্ডিয়ান আর্মি? নমস্কার বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2024-এ মুক্তি পাওয়া ইন্ডিয়ার মোস্ট ভায়োলেন্ট এবং অ্যাকশন থ্রিলার মুভি কিল। যে মুভির প্রত্যেকটা পার্টে রয়েছে দম বন্ধকর পরিস্থিতি, প্রত্যেকটা সিন গায়ে কাঁটা দেওয়ার মতো। মুভিটা হচ্ছে আজ থেকে প্রায় 14 বছর আগে ভারতে ঘটে যাওয়া একটা সত্যি ট্রেন ডাকাতির ঘটনা, যার ওপর ভিত্তি করে এই মুভিটি তৈরি করা হয়েছে। মুভির শুরুতেই আমরা দেখি এনএসজি মানে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোর একদল আর্মি তাদের 10 দিনের মিশন শেষ করে পালামপুর কন্টেনমেন্টে ফিরছে। আর ফিরেই নিজেদের আইডেন্টি দিয়ে সমস্ত অস্ত্রশস্ত্র জমা দিয়ে নিজেদের ফোনগুলি নিয়ে রুমে ফিরে যায়। এখন অমৃত রুমে গিয়ে দেখে যে বীরেশ শুয়ে আছে, আর তখনই বীরেশ অমৃতকে বলে, ভাই তুলিকার সাথে কথা বল এক্ষুনি, খুব আর্জেন্ট। তুলিকা হচ্ছে অমৃতের গার্লফ্রেন্ড। আর তখনই অমৃত নিজের ফোন বের করে দেখে যে তুলিকা তাকে অনেক মেসেজ করেছে, আর একটা ভয়েস মেসেজও পাঠিয়েছে, যাতে তুলিকা বলছে, অমৃত তুমি কোথায়? কবে থেকে তোমাকে ফোনে ট্রাই করছি। বাবা আমার অন্য কারোর সাথে এঙ্গেজমেন্ট ফিক্স করে দিয়েছে, আর কালই আমার এঙ্গেজমেন্ট, কালই। আর তখনই অমৃত তার ফোন বের করে তুলিকাকে ফোন করতে থাকে আর বলে যে আমি খুব শীঘ্রই আসছি। পরের সিনে আমরা দেখতে পাই তুলিকাকে, মানে আমাদের মুভির হিরোইনকে, যার আজকে এঙ্গেজমেন্ট। এবার তুলিকার বোন অহনা তুলিকাকে জিজ্ঞেস করে, দিদি তুমি কেন এই এঙ্গেজমেন্টটা করছো? তখন তুলিকা বলে, ওরা যার সাথে আমার এঙ্গেজমেন্ট করতে চাইছে করতে দাও, বিয়ে তো আমি অমৃতকেই করব। তারপর তুলিকার মা এসে তুলিকাকে গাড়ি থেকে নামায়, আর সবাই মিলে হোটেলের ভেতর চলে যায়। আর এই হোটেলেই আজকে তুলিকার এঙ্গেজমেন্ট। এদিকে আমরা ছেলেপক্ষকে দেখি খুব ধুমধামের সাথেই সবাই উপস্থিত হয়েছে। এবার আমরা তুলিকার বাবা মানে বলদেব সিং ঠাকুরকে দেখি। সে পেশায় একজন ট্রান্সপোর্ট কোম্পানির মালিক, মস্ত বড় বিজনেসম্যান। এবার তুলিকার বাবা সমেত সবাই হাওয়াতে ফায়ার করে বরপক্ষকে ওয়েলকাম করে। আর এরপরই খুব ধুমধামের সাথে তুলিকার এঙ্গেজমেন্টও হয়ে যায়। কিন্তু তুলিকা একদমই খুশি ছিল না। এখন তুলিকা এদিক ওদিক ঘোরার সময় দেখতে পায় যে সেখানে অমৃত চলে এসেছে, আর এটা দেখে তুলিকা খুব খুশি হয়ে যায়। এবার অমৃত বলে, সব কিছু সেট আছে, কেউ কিচ্ছু জানতে পারবে না, চলো এক্ষুনি আমরা পালিয়ে যাই। কিন্তু তুলিকা মানা করে দিয়ে বলে যে একদমই না, এতক্ষণ যে বাজি ফোটার শব্দ পাচ্ছিলে এগুলো কিন্তু একদমই বাজির শব্দ ছিল না, এগুলো সব হাওয়াতে ফায়ার হচ্ছিল। আর এখন যদি কেউ জানতে পারে সবাই আমাদেরকে এখানে শ্যুট করে দেবে, কারণ আমার বাবা খুব পাওয়ারফুল একজন মানুষ। তখন অমৃত বলে, কেন, আমাদের ভালোবাসার জন্য কি তুমি মরতেও পারবে না? আর এর উত্তরে তুলিকা বলে, আমি তোমার সাথে মরতে না, বাঁচতে চাই ক্যাপ্টেন অমৃত, তাই তুমি এখন এখান থেকে চলে যাও। এবার অমৃত তার বন্ধু বীরেশকে ফোন করে বলে যে প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। বীরেশ অমৃতকে বলে, যে মেয়ে আজ তার বাবার ভয়ে তোর সাথে পালিয়ে এলো না, সে তো তার বাবার ভয়ে কাল তোকে বিয়ে নাও করতে পারে। এর উত্তরে অমৃত বলে, বীরেশ, ভগবান একজন বাবার চেয়েও বেশি শক্তিশালী। এই কথার মাঝেই তুলিকা অমৃতকে মেসেজ করে বলে কাল তারা দিল্লি যাচ্ছে ট্রেনে করে, তাই তার সাথে দিল্লিতে দেখা হবে। এবার আমরা দেখি তুলিকার পুরো পরিবার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেনে চেপে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে। এর মধ্যেই ট্রেনও চলে আসে, আর সবাই ট্রেনে চেপে যায়। এর পরের সিনে দেখা যায় এই ছেলেটিকে, যার নাম ফানি, আর আজকের মুভির মেইন ভিলেন। আমরা দেখতে পাই ফানি আর 5টা নর্মাল ছেলের মতোই পেট্রোল পাম্পে কাজ করে। আর এরই মধ্যে বারবার তার বাবার ফোন আসতে শুরু করেছে। তখন ফানি আরেকজনের বাইকে চেপে নিজের ড্রেস রাস্তায় চেঞ্জ করে নেয় আর বেরিয়ে পড়ে ট্রেনের উদ্দেশ্যে। এবার ট্রেন স্টেশনে দাঁড়ালে ফানি ট্রেনে চেপে পড়ে, আর তার সাথে চেপে পড়ে আরও বেশ কিছু ছেলে। তো ফানি সমেত পুরো দলটা ছিল একটা ডাকাত দল। এই দলের মধ্যে ছিল মোট 36 জন, আর সবাই ছিল একই পরিবারের। এবার ফানি ট্রেনের মধ্যে একদম একটা নর্মাল প্যাসেঞ্জারের মতো বিহেভ করছিল। আর তখনই ফানির বাবা ফানিকে আবারও ফোন করে, আর এখানে ফানির বাবার নাম বেনি, যে ছিল এই গ্যাংয়ের মেন লিডার। এবার বেনি বলে, ফোন ব্যবহার করতে না জানলে ফোন কাছে রাখো কেন? তখন ফানি বলে, ইউটিউব দেখার জন্য। তারপরই বলে, আরে ট্রেন ধরছিলাম বাবা, ওই জন্যই ফোনটা ধরতে পারিনি। এবার বেনি ফানিকে বলে, তোমার কাছে মাত্র 30 মিনিট আছে,
বেনি জিজ্ঞেস করে বগির নাম্বার কত। আর তখনই ফানির চোখ যায় তুলিকার দিকে এবং তুলিকাকে দেখেই সে কিছুক্ষণ থমকে যায়, কারণ ফানির তুলিকাকে ভালো লেগে গেছিল। এবার ফানি তুলিকার কাছে গিয়ে জিজ্ঞেস করে এই বগির নাম্বার কত। তখন তুলিকা নর্মালি জবাব দেয় A1। আর এদিকে বেনি বারবার ফানিকে জিজ্ঞেস করতেই থাকে, বলো বগি নাম্বার কত। তখন ফানি জানাই A1। আর বেনি কিছু বলতে যাওয়ার আগেই ফানি ফোনটা কেটে দেয়। এখন আমরা দেখতে পাই যে তুলিকা বাথরুম থেকে বেরোনোর সময় সামনে অমৃতকে দেখে একটু হকচকিয়ে যায় আর বলে, তুমি এখানে কেন? আমাদের তো দিল্লিতে দেখা করার কথা ছিল। আমার বাবা দেখে ফেললে আমরা তো একদম শেষ। এবার অমৃত একটা রিং বের করে খুব রোমান্টিকভাবে তুলিকার সামনে ধরে বলে, তুলিকা সিং, তুমি কি প্লিজ আমায় বিয়ে করবে? তখন তুলিকা বলে, তুমি একদম পাগল। আর তুলিকা হ্যাঁ বলে দেয় বিয়ের জন্য। এবার যখনই অমৃত তুলিকাকে রিংটা পরাতে যাবে তখন দেখে যে তুলিকার হাতে কালকের এঙ্গেজমেন্টের রিংটা আছে। তখন তাড়াতাড়ি তুলিকা বলে, এক সেকেন্ড, আর ওই রিংটা খুলে ফেলে এবং অমৃত রিংটা পরিয়ে দেয়। এবার অমৃত ফিরে এসে নিজের সিটে বসে পড়ে। আর তখনই আরিফ নামের একটা ছেলের সাথে বীরেশের কথা হয়। আরিফ জিজ্ঞাসা করে, আপনারা কি আর্মি? বীরেশ বলে, হ্যাঁ, আমরা দুজনেই। তখন আরিফ বলে, আমার তো ছোটোর থেকেই স্বপ্ন আর্মিতে জয়েন করার। বীরেশ বলে, নিশ্চয়ই। কিন্তু আরিফ মজা করে বলে যে ভারত মাতা আর আমার মাতার মধ্যে ইমোশনাল ড্রামা চলছে, মা জয়েন করতেই দিচ্ছে না। তখন আরিফের মা আরিফকে ধমকে বলে, চুপ কর, সব জায়গায় সবসময় শুরু হয়ে যাস না। আর এদিকে অমৃত আর তুলিকা একে অপরকে মেসেজ করতে থাকে। এখন ফানি নর্মালিভাবে একজন পুলিশ অফিসারের সাথে কথা বলতে থাকে। আর এর মধ্যেই তুলিকার ছোট বোন অহনা বলে, মা আমি ওয়াশরুম থেকে আসছি। এবার ফানির দলের একটা ছেলে সবাইকে মজা করে মেসেজ করে, চিকেন চাউমিন রেডি, মানে জানিয়ে দেয় যে সব কিছু রেডি। আর সাথে করে একটা নেটওয়ার্ক জামারও নিয়ে এসেছিল, যেটার মাধ্যমে সমস্ত নেটওয়ার্ক জ্যাম করে দেয়, যাতে করে পুরো ট্রেনের নেটওয়ার্ক চলে যায়। আর ওই মেসেজটা দলের সমস্ত ছেলেদের কাছে পৌঁছে যায় এবং তারা কাজে লেগে পড়ে। প্রথমেই আমরা দেখতে পাই এতক্ষণ ফানি যে পুলিশ অফিসারটার সাথে কথা বলছিল প্রথমে তাকেই মাথায় কাটারি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এবার একে একে সমস্ত কামরার শাটার নামিয়ে দেওয়া শুরু করে। আর শুরু হয়ে যায় আসল কাজ, মানে ডাকাতরা লুটপাট চুরি এইসব তো শুরু করেই, তার সাথে সাথে সব মানুষকে মারধর করতে থাকে। এবার ফানি যখন ট্রেনের মধ্যে এদিক ওদিক করছিল তখন আবারও তুলিকার সাথে দেখা হয়ে যায় এবং বলে, আমরা তো দুজন দুজনকে আগে থেকেই চিনি, তাই না? ফানি তুলিকাকে মজার ছলে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি ফেস ওয়াশ ইউজ করো, চেহারাতে এত গ্লো দিচ্ছে? তুলিকা তখন ভয়ে তার বাবার পেছনে গিয়ে লোকায়। তখন ফানি বলে, আঙ্কেল আপনি একটু সরে যান তো, ভালো করে দেখতে পাচ্ছি না। তখন তুলিকার বাবা বলে, আমি কে তুই জানিস না, পুরো ঝাড়খণ্ডের পুলিশ তোকে খুঁজে খুঁজে মারবে। এই কথা শুনে যখনই ফানি তুলিকার বাবাকে মারতে যাবে তখন ফানির কাকা ফানির হাতটা ধরে দেয় এবং বলে যে উনি বলদেব সিং ঠাকুর, শান্তি ট্রান্সপোর্টের মালিক আর খুব পাওয়ারফুল একজন মানুষ। এটা শুনে ফানি বলে, আচ্ছা আমাদের তো জ্যাকপট লেগে গেছে, তাহলে চলো লুটপাট এখানেই শেষ করি। আর তখনই সেখানে তুলিকাদের বডিগার্ড চলে আসে এবং আসা মাত্রই ফানি তাকে এক কোপে মেরে ফেলে। তখন বলদেব সিং ঠাকুর বলে ওঠে, তুমি ঠিক করছো না। আর এটা বলা মাত্রই ফানি তাকে মেরে অজ্ঞান করে ফেলে দেয়। আর এটা দেখে তুলিকারা সবাই খুব ভয় পেয়ে যায়। এবার ফানি তুলিকার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি বললে না তো কি ফেস ওয়াশ ইউজ করো? এখন দেখা যায় ডাকাত দলের ছেলেগুলো অমৃতদের কাছেও চলে আসে এবং যার কাছে যা ছিল সব ছিনিয়ে নেয়। কিন্তু ওরা বুঝতে পারে না যে অমৃত আর বীরেশ দুজনেই আর্মি। এবার বীরেশ আর অমৃত দুজনেই তাদের মিশনে লেগে পড়ে এবং সোজা চলে যায় তুলিকাদের কামরায়। এখানে আমরা দেখি ফানি তুলিকাকে খুব বাজে বাজে কথা বলছে আর এটা দেখে অমৃত ফানিদেরকে খুব মারতে থাকে। তখনই বীরেশ ফানির কাকাকে মেরে ফেলে আর এটা দেখে ওরা আরো রেগে যায় আর একজন অমৃতকে ছুরি দিয়ে পিঠে আঘাত করে, কিন্তু সেই মুহূর্তে ফানিরা সেখান থেকে চলে যায়। এবার বীরেশ ট্রেনের চেন টেনে ট্রেন থামাতে গেলে দেখে ওরা চেনও কেটে দিয়েছে, এখন ট্রেন কোনো মতেই থামানো যাবে না। এবার তুলিকার বাবারও জ্ঞান ফেরে এবং তুলিকার মা আর তুলিকা অমৃতকে বলে আহানা বাথরুমে গেছে। তখন অমৃত তুলিকাদের পুরো পরিবারকে একটা সেফ কামরায় রেখে দিয়ে অহনাকে খুঁজতে যায়। এখন অমৃত বীরেশকে বলে রবির বাবাকে না মারতে পারতে,
কিন্তু বীরেশ বলে ওকে যদি না মারতাম তাহলে ও আন্টিকেও মেরে ফেলতো। এবার ফানির দলের সবাই কাকাকে মেরে ফেলেছে বলে রাগে ফুঁসতে থাকে আর বলে ফানির বাবা বেনিকে খবর দিতে হবে। কিন্তু ফানি বলে যে না, কেউ বাবাকে খবর দেবে না, কাকার খুনিকে শুধুমাত্র রবিই মারবে। আর রবিরা চলে যায় অমৃত আর বীরেশকে মারতে। এবার শুরু হয়ে যায় অমৃত আর বীরেশের ডাকাত দলের সাথে দারুণ ফাইট। আর হঠাৎ করে সেখানে ফানি একটা বাচ্চার গলায় চাকু লাগিয়ে চলে আসে আর জিজ্ঞেস করে বলদেব সিং ঠাকুর কোথায়। যখনই অমৃত আর বীরেশ অন্যমনস্ক হয় তখনই ফানি বীরেশের বুকে গুলি করে দেয় এবং বীরেশ ইনজিওর্ড হয়ে যায়। আর সেই গুলি করার জায়গায় আবারও চাকু ঢুকিয়ে দেয় এবং বীরেশকে ফানি সেখান থেকে নিয়ে চলে যায়। আর অমৃত রবিকে অজ্ঞান করে টানতে টানতে নিয়ে আসে এবং সেখানে তুলিকা এসে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন অমৃত বলে বীরেশকে তুলে নিয়ে গেছে। এবার তুলিকা অমৃতকে জিজ্ঞেস করে অহনা কোথায়, কিন্তু অমৃত তুলিকাকে থামিয়ে দেয় আর ইশারা করে রবিকে দেখায়, কারণ রবিরা এখনো কেউ জানেই না যে অহনা তার পরিবারেরই একজন, তাই অহনার কোনো ক্ষতি তারা করবে না। এখন অমৃত রবিকে বেঁধে ট্রেনের বাইরে ঝুলিয়ে রাখে আর জিজ্ঞেস করে বল তোর সাথে আর কতজন আছে। কিন্তু রবি কিছু না বলাই অমৃত রবিকে বলে তুই এখানে আছিস তাই, এতক্ষণ যদি বর্ডারে পেতাম তোকে জীবন্ত পুঁতে ফেলতাম। এবার রবি ভয়ে কিছু ইনফরমেশন দিয়ে দেয় আর অমৃত ট্রেনের কামরায় এসে হিসাব করতে থাকে যে কোন কোন কামরায় ডাকাত দলেরা আছে। এবার আহানাকে দেখতে পায় যে সে খুব ভয় পেয়ে একটা কামরায় বসে আছে আর এখন সেখানেই ফানি বীরেশকে নিয়ে আসে। এদিকে একজন নেটওয়ার্ক জ্যামারটা অফ করে ফানির বাবা বেনিকে তাদেরই দলের একজন ফোন করে সবকিছু জানায়। আর ট্রেন স্টেশনে থামলে বেনি সমেত আরো কয়েকজন ট্রেনে চেপে পড়ে আর তার ভাইকে ধরে কাঁদতে থাকে এবং জিজ্ঞেস করে যে কে করেছে। তখন ফানি বীরেশকে দেখায় এবং বেনি বীরেশকে খুব মারতে থাকে। আর যখনই বীরেশকে প্রাণে মারতে যায় তখন ফানি বলে ওকে মেরে লাভ নেই, কারণ রবিকে উঠিয়ে নিয়ে গেছে ওরা, তাই আমি একে নিয়ে এসেছি। এবার বেনি বলে রবিকে তো চাই, তার সাথে যে বাব্বানের এই হালত করেছে তাকেও চাই। তখন ফানি বলে যে বলদেব সিং ঠাকুর শান্তি ট্রান্সপোর্টওয়ালা। এবার বেনি বলে ওঠে ভুলভাল বলো না তো। তখন ফানি বলে আমি মিথ্যা কথা বলিনি, তোমার ভাই আমারও কাকা ছিল। আর বলে যে এর সাথে আরো একজন ছিল, আর যেভাবে এরা মারপিট করে তাতে দেখে মনে হচ্ছে দুজনেই ফৌজি। এবার ফানি ট্রেনের ছাদে দড়ি লাগিয়ে রবির কাছে যেতে থাকে। অমৃত তুলিকার হাতে একটা চাকু দিয়ে বলে এটা নিজের কাছে রাখো, কোনো প্রয়োজনে নিজেকে প্রোটেক্ট করতে পারবে। কিন্তু তুলিকা বলে যদি সত্যি আমার জন্য ভাবতে হয় তো এটা ভাবো যে আমি কাল থেকে তোমার ওয়াইফ হয়ে যাব, আর আমি কিন্তু খুব ডিমান্ডিং। তুলিকা আরো বলে প্লিজ আহানাকে খুঁজে এনে দাও। অমৃত বলে প্রমিস করছি খুঁজে আনবো। আর এটা বলেই অমৃত কামরার শাটার নামিয়ে সেখান থেকে চলে যায় আহানাকে আর বীরেশকে খুঁজতে। শুরু হয় অমৃত আর ডাকাত দলের প্রচন্ড ফাইট, যাতে করে অমৃত একাই সবাইকে মেরে অবস্থা খারাপ করে দিতে থাকে। কিন্তু তখনই সিদ্ধি নামে একজন সেখানে আসে এবং অমৃতকে মেরে ঘায়েল করে দেয় আর অমৃতের গলায় চেন পেঁচিয়ে টানতে টানতে বেনির কাছে নিয়ে আসে। অন্যদিকে তুলিকার বাবা তুলিকাকে জিজ্ঞেস করছে অমৃত কি আর্মিতে আছে। তখন তুলিকা বলে হ্যাঁ, এনএসজিতে আছে, কমান্ডোসে। এটা শুনে তুলিকার বাবা বলে আমাকে আগে কেন বলনি। তখন তুলিকা বলে বলে কি করতাম, তুমি কি মেনে নিতে? আর তাছাড়া যেখানে বলেছো সেখানে তো এঙ্গেজমেন্ট করেই নিয়েছি। এবার ওদের এসব কথার মধ্যেই রবি বলে যদি তোমাদের ছেলে পছন্দ করা হয়ে গেছে তো আমাকে একটু ভেতরে নাও, কারণ আমার পা স্লিপ করছে। তখন তুলিকা রেগে বলে চুপচাপ দাঁড়িয়ে থাক। এদিকে ততক্ষণে ফানি রবির কাছে পৌঁছে যায়। এবার সিদ্ধি অমৃতকে বেনির কাছে নিয়ে এলে বেনি অমৃতকে খুব মারতে থাকে। আর তখনই বীরেশ নিজের হাত পায়ের বাঁধন খোলার চেষ্টা করে আর এর মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায়। এবার আরিফ নামের এই ছেলেটিকে সিদ্ধি মেরে ফেলে আর এটা দেখে অমৃত আর বীরেশ যখন অন্যমনস্ক হয় ঠিক তখনই সিদ্ধি পেছন থেকে এসে আবারও অমৃতের মাথায় আঘাত করে অমৃতকে বেহুশ করে দেয়। কিন্তু তখনই আরিফের ভাই আবারও চাকু তুলে নিয়ে সিদ্ধিকে মারতে গেলে সিদ্ধি তাকেও মারার চেষ্টা করে আর সেই সময়ই অমৃতের জ্ঞান ফিরে আসে এবং সিদ্ধিকে মেরে বেহুশ করে দেয়। এদিকে ফানি তখন তুলিকাদের কামরায় রবিকে উদ্ধার করার জন্য চলে আসে আর তুলিকা ও তুলিকার বাবাকে নানা রকম ভাবে ভয় দেখাতে থাকে। ঠিক সেই সময়েই তুলিকার বাবা তুলিকাকে শাটারের চাবিটা দিয়ে বলে সেখান থেকে পালাতে। এবার তুলিকা শাটারের চাবি খুলে যখন দৌড়াতে থাকে ফানিও তার পিছু নেই। এবার দুজনেই একটা বগিতে এসে থামে আর তুলিকা বগির দরজার কাচের ওপারে অমৃতকে দেখতে পায়
এখন অমৃত আর তুলিকার মধ্যে শুধুমাত্র একটাই দরজার দূরত্ব ছিল। ফানি মজা করে বলে যে তুমি সোলজার নও, সোলজার তো ও, কিন্তু সিচুয়েশন অনুযায়ী মনে হচ্ছে না যে সে এখন তোমাকে বাঁচাতে পারবে। এর মধ্যেই তুলিকা ফানিকে কয়েকবার চাকু দিয়ে আঘাত করার চেষ্টাও করে, কিন্তু তুলিকার হাত ফসকে চাকুটি নিচে পড়ে যায়। আর ফানি সেই সময়ই প্রথমেই তুলিকার পেটে চাকু ঢুকিয়ে দেয়। সেটা অমৃত দরজার ওই পার থেকে দেখে আর তুলিকার কষ্টে চিৎকার করতে থাকে। কিন্তু সেই সময় বেচারা অমৃতের চোখে দেখা ছাড়া আর কিচ্ছু করার ছিল না। ফানি আবারও চাকু দিয়ে তুলিকার পিঠে আঘাত করে। তুলিকার রক্তমাখা হাত দেখে অমৃত কষ্টে ছটফট করতে থাকে, কিন্তু অমৃতকে সিদ্ধি এমনভাবে ধরে রাখে আর নিজেদের ইচ্ছা মতো মারতে থাকে যাতে অমৃত কিছুই করতে পারছিল না। এদিকে তুলিকার বাবাও মেয়েকে চোখের সামনে মরতে দেখে কষ্টে ছটফট করতে থাকে। এবার ফানি শেষ আঘাতটা করে তুলিকার গলায়, আর এই দৃশ্যটা ছিল খুবই মর্মান্তিক, খুবই বেদনাদায়ক। তখনও পর্যন্ত ফানির রাগ না কমায় সবশেষে ফানি তুলিকার দেহটিকে ট্রেনের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আর ঠিক সেই সময়ই পিছন থেকে আরও একটা ট্রেন এসে তুলিকার দেহটিকে ছিন্ন ভিন্ন করে দেয়। নিজের ভালোবাসাকে নিজের চোখের সামনে মর্মান্তিকভাবে মরতে দেখে অমৃত নিজেকে আর ঠিক রাখতে পারে না, তাই সে সেখানেই জ্ঞান হারায়। অমৃতের যখন জ্ঞান ফিরে তখন প্রথমেই চোখ যায় দরজায় তুলিকার রক্তমাখা হাতের ছাপের দিকে, আর অমৃতের পুরনো দিনের সমস্ত স্মৃতি মনে পড়তে থাকে। আর সেই সাথে সাথে অমৃতের ভেতরের শয়তান জেগে ওঠে, মানে ভেতরে বদলার আগুন জ্বলতে থাকে। আর যেই না অমৃতের পিঠে একজন হাত রাখে তৎক্ষণাৎ অমৃত তার ঘাড় মোটকে তাকে সাথে সাথে মেরে ফেলে। আর এখান থেকে শুরু হয় সিনেমার ভায়োলেন্সি, অর্থাৎ হিংস্রতা। আর এটা দেখে তাদের দলের বাকিরা দৌড়ে আসে অমৃতকে মারার জন্য, কিন্তু অমৃত সেই সময় এতটাই প্রতিশোধের আগুনে জ্বলছিল যে এক এক করে সবাইকে চরম নির্মম ও হিংস্রভাবে খুন করতে থাকে। এটা দেখে রবি খুব ভয় পেয়ে যায়। তখনই ফানি এসে রবিকে সেখান থেকে নিয়ে চলে যায়। এবার অমৃত একটা আগুন নেভানো সিলিন্ডার দিয়ে ডাকাত দলের একজনের মাথায় মেরে মেরে একদম থেতলে দেয়, আর সেই সিলিন্ডার নিয়ে চলে যায় বাকি ডাকাত দলের কাছে। আর সেখানে একজনকে সিলিন্ডারের পাইপ মুখে ঢুকিয়ে গ্যাস খাইয়ে মেরে ফেলে। আরেকজনের গলায় চাকুটা এমনভাবে ঢোকায় যে সে ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এবার দেখা যায় ফানি বেনিদের কাছে এসে বলে এই ফৌজির ভালোবাসা খুব খতরনাক, আমাদের অর্ধেক লোককে মেরে ফেলেছে। তখন বেনি বলে অর্ধেক লোককে মেরে ফেলেছে মানে? ওরা তো সবাই আমাদের নিজের ছিল। বেনি আরো বলে ওই মেয়েটাকে মারার কি দরকার ছিল? জানো তুমি কাকে মেরেছো? বলদেব সিং ঠাকুরের মেয়েকে। তখন পাশ থেকে রবি বলে চাচা এরা সাধারণ ফৌজি নয়, এরা কমান্ডো, ট্রেনে আমরা সেফ নই। তখন বেনি বলে তো কি আমরা বাইরে সেফ আছি? যতক্ষণ বলদেব সিং ঠাকুর বেঁচে আছে ততক্ষণ আমরা কেউ সেফ নই। আমাদের যদি বাঁচতে হয় তাহলে ওদের সবাইকে আমাদের মেরে ফেলতে হবে। কিন্তু ফানি বলে না, আমরা বলদেব সিং ঠাকুরের পরিবারকে বন্দি করব এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে মেরে ফেলবো। আর এটা শুনে বেনি রেগে বলে আমাদের আর কত লোককে তুমি আহুতি দেবে? তখন ফানি বলে ওই জন্যই তো বলছি বাবা, তাদের ফ্যামিলিকে কি জবাব দেব? আমরা নিজেরা কি খাবো? এখন দেখি অমৃত তুলিকার বাবাকে নিয়ে ফিরে আসে ওদের বগিতে, এবং সেখানে তুলিকার মা জিজ্ঞেস করতে থাকে আমাদের মেয়েরা কই? তুমি কিছু বলছো না কেন? এতক্ষণ থেকে কোথায় ছিলে? তুমি কাঁদছো কেন? তখন বলদেব বলে তুলিকাকে ওরা মেরে ফেলেছে। এবং এসব শুনে তুলিকার মা আর ঠাকুমা কষ্টে কান্নায় ভেঙে পড়ে। এ কষ্ট সহ্য করতে না পেরে অমৃত সেখান থেকে সরে চলে আসে আর মনে মনে ভাবতে থাকে সে তুলিকাকে প্রমিস করেছিল যে আহানাকে ফিরিয়ে আনবে। আর ঠিক তখনই দেখতে পায় যে দড়িটা বেয়ে ফানি তুলিকাদের বগিতে এসেছিল সেই দড়িটিকে। আর যখনই অমৃত দড়িটি কষিয়ে বাঁধছিল ফানিদের বগিতে যাওয়ার জন্য, সেখানে বীরেশ এসে বলে তুই কি করছিস? এমনিতে ওরা পরের স্টেশনে নেমে যাবে। কিন্তু অমৃত বীরেশের কোনো কথাই শোনে না আর বলে আমি তুলিকাকে প্রমিস করেছিলাম যে অহনাকে ফিরিয়ে আনবো, আর ওরা যদি জানতে পারে অহনার ব্যাপারে তো অহনাকেও মেরে ফেলবে। কিন্তু বীরেশ জেদ করে আর বলে আমিও যাব তোর সাথে। তখন অমৃত বলে আমি তুলিকাকে হারিয়ে ফেলেছি, তোকে আর হারাতে চাই না। আর ওরা তো ট্রেন থেকে নামবে নিশ্চয়ই, কিন্তু সেটা অন্য কারো কাঁধে চড়ে, মানে তাদের মৃতদেহ নামবে।
এবার ফানিদের দলবল মিলে অহনা যে বগিতে বসেছিল সেখানে চলে আসে আর এসে সবাইকে মারধর করতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে ফৌজি কোথায় বল, কিন্তু সবাই বলে জানি না। আর এদিকে অমৃত ব্যাগের মধ্যে থেকে একটা বডি স্প্রে আর একটা লাইটার বের করে আর তখনই সেখানে কিছু মানুষ এসে সামনের বগিতে যেতে চায় এবং বলে আমরা নিজেদের জীবন খুব কষ্ট করে বাঁচিয়ে এখানে এসেছি, আমাদের প্লিজ যেতে দাও। আর যখনই তারা সামনের বগিতে যেতে থাকে সেখানে আরিফের ভাই দেখে তাদের মধ্যে একজন পকেট থেকে চাকু বার করছে আর এটা দেখেই আবারও শুরু হয় ফাইট এবং রঞ্জন নামের একটি ছেলেকে অমৃত আধমরা করে ছেড়ে দেয় আর বলে যা তোর বাবাকে গিয়ে বল আমি আসছি। এবার রঞ্জন ডাকাতদের কাছে গিয়ে জানায় যে সে আসছে তোমাদের জন্য, আর এটা বলেই সে সেখানেই মারা যায়। আর তখনই দলের বাকিরাও নিজেদের প্রাণ ভয়ে বলে আমরা ট্রেন থেকে নামতে চাই। এসবের মধ্যেই নিজেদের মধ্যে শুরু করে দেয় মারামারি আর তখনই সেখানে বেনি এসে তাদের ঝামেলা থামায়। এবার একজন বলে ওঠে আমরা আর যাব না, আমরা ট্রেন থেকে নামবো। তখন বেনি বলে নামতে চাও তো নেমে পড়ো, কিন্তু মনে রেখো বলদেব সিং ঠাকুর এই সময় ট্রেনে একজন মামুলি অসহায় প্যাসেঞ্জার, কিন্তু যদি একবার ও ট্রেন থেকে নেমে যায় না তো আমাদের সবাইকে খুঁজে খুঁজে মারবে। অমৃত তার শরীরের সমস্ত কাটা জায়গায় পারফিউম ছড়িয়ে কাটা অংশে শক্ত করে কাপড় বেঁধে আবারও তৈরি হয়ে যায় নেক্সট মিশনে নামবার জন্য, মানে বাকি ডাকাত দলদের খতম করার জন্য। আর ওই দড়িটা বেয়েই যেতে থাকে ফানিদের বগিতে। এবার ফানিরা যখন অহনা সমেত বাকিদেরকে বন্দি বানিয়ে নিয়ে আসছিল তখন দেখে অমৃত তাদের দলের অর্ধেক মানুষকে নৃশংসভাবে হত্যা করে পুরো কামরায় ঝুলিয়ে রেখেছে। আর এই দৃশ্য দেখে ফানি আর বেনি সমেত বাকি ডাকাত দলেরাও প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সিদ্ধি তার বাবাকে মৃত দেখে খুব কাঁদতে থাকে। এদিকে অমৃত ডাকাত দলেদের কামরায় পৌঁছে ঘায়েল সিংহের মতো তাদের অপেক্ষা করতে থাকে এবং সময় বুঝে ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর আর শুরু করে দেয় আবারও নৃশংস হত্যাকাণ্ড। এখন অমৃত সেই কামরায় চলে আসে যেই কামরায় এতক্ষণ অহনা ছিল এবং জিজ্ঞেস করে এখানে একটা মেয়ে বসেছিল, তাকে কি আপনারা দেখেছেন? আর বাকি প্যাসেঞ্জাররা জানায় যে হ্যাঁ, কিন্তু কয়েকজন ডাকাত মিলে এসে অহনা সমেত আরও কয়েকজনকে তুলে নিয়ে গেছে। এবার আরিফের মা সমেত বাকিরাও বলে চলো আমরাও তোমার হেল্প করব। ঠিক তখনই সেখানে ডাকাত দলের আরও একজন আসে এবং বলে আমিও যাব তোমাদের সাথে, কিন্তু অমৃত জানতো না যে সে একজন ডাকাত দলেরই মেম্বার। এবার এদিকে তুলিকার বাবা বীরেশ এবং আরিফের ভাই মিলে ট্রেনের মধ্যে আগুন লাগিয়ে দেয় যাতে করে সে আগুন কেউ দেখতে পায় এবং তাদের হেল্প করে। আর ঠিক তাই হয়, স্টেশনে একজন সে আগুন দেখতে পায় এবং পুলিশকে ইনফর্ম করে। আর ঠিক সেই মতো পুলিশও পৌঁছে যায় বীরেশদের বগিতে। এদিকে বেনি সিদ্ধিকে পাঠিয়ে দেয় তাদের ডাকাতি করা সমস্ত জিনিস আনার জন্য আর বলে দেখবে আমাদের দলের কোনো লোক যেন সেখানে রয়ে না যায়। আর ফানিকে বলে যা তুই ঠাকুরকে খোঁজ আর যেখানেই পাবি মেরে ফেলবি। আর রবিকে বলে চেন টেনে ট্রেনটা দাঁড় করা। আর ফানি সমেত আরো কয়েকজন ট্রেন থেকে নেমে পড়ে। এখন ফানিরা ট্রেন থেকে নামার সাথে সাথেই পুলিশ তাদের ওপর এলোপাথারি ফায়ার করতে শুরু করে এবং বেনিও বুঝতে পেরে যায় যে ট্রেনে পুলিশ চলে এসছে, তাই তারা একটু ভয় পেয়ে যায় আর বলে আমি নিশ্চিত পরের স্টেশনেও পুলিশকে ইনফর্ম করা হয়ে গেছে। কিন্তু ফানি সেখান থেকে পালিয়ে না গিয়ে আবারও ট্রেনে চেপে পড়ে বদলা নেওয়ার জন্য। এবার বেনি অহনা সমেত আরো কয়েকজনকে টোপ বানিয়ে পুলিশের সামনে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আর এদিকে অমৃত ডাকাত দলের আবারও কিছু মানুষকে একদম নৃশংসভাবে মেরে ফেলে। এখন সিদ্ধি সেখানে আসা মাত্রই রক্ত দেখতে পায় আর সামনে তাকিয়ে দেখে অমৃত দাঁড়িয়ে আছে। আর অমৃতকে দেখেই সিদ্ধির রক্ত গরম হয়ে যায় এবং অমৃতের সাথে শুরু হয় ফাইট। এক পর্যায়ে অমৃত ট্রেনের বাইরে পড়েই যাচ্ছিল প্রায়, আর ঠিক তখনই আরিফের মা আর মাসি মিলে হকি স্টিক দিয়ে সিদ্ধির মাথায় আঘাত করতে থাকে এবং একটা সময় পর সিদ্ধির মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে সিদ্ধিকে মেরে ফেলে। এদিকে বেনি সমেত আরও বাকি সবাই যখন এসে দেখে সিদ্ধিকে মৃত তখন তারা খুব কষ্ট পায় এবং কাঁদতে থাকে। আর সেই সাথে সাথে প্রতিশোধের আগুনও আরও তীব্র হতে থাকে। এবার একজন বলে ফানি ভাইয়ের সাথে নেমে গেলেই ভালো করতাম, তুমি তো ফানি ভাইকে বাঁচিয়ে দিলে, এবার চলো আমরাও এখান থেকে নেমে পড়ি। একে একে সবাই বেনিকে একই কথা বলতে থাকে
কাকা চলো এখান থেকে আমরাও নেমে পড়ি। কিন্তু বেনি নামতে রাজি হয় না। তাই বাকি প্যাসেঞ্জারদেরকে নিয়ে আগে যেতে থাকে এবং দেখে যে সামনের বগি একদম পুরোপুরি অন্ধকার, আর সেখানেই ঘায়েল সিংহের মতো লুকিয়ে আছে অমৃত সমেত বাকিরাও। এদিকে বীরেশ সমেত বাকি পুলিশরা যেমনি শাটার তোলে তেমনি দেখে যে সামনে ডাকাত দলেরা প্যাসেঞ্জারের গলায় চাকু লাগিয়ে দাঁড়িয়ে আছে এবং সেখানেই একজনকে মেরেও ফেলে। আর পুলিশও সাথে সাথে শুট করে দেয়, ডাকাত দলের আরও কয়েকজনকে মেরে ফেলে। আর অহনার বাবা অহনাকে দেখে জড়িয়ে ধরে ভয়ে কাঁদতে থাকে। তারপরই বীরেশকে সবাই মিলে তুলে নিয়ে এসে আবারও শুইয়ে দেয়। আর ঠিক সেই সময়ই সেখানে ফানি আবারও এসে মজার ছলে বলে আই এম ব্যাক এবং দুইজন পুলিশ অফিসারকে সাথে সাথে মেরে ফেলে। আর বলদেব আর অহনাকে দেখে বলে যে একটা মেয়েকে মারলাম আবারও একটা মেয়ে চলে এলো ঠাকুর সাহেব। তখন অহনা তার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, বাবা দিদিকে কি ওরা মেরে ফেলেছে? এই বলে অহনা খুব কাঁদতে থাকে। এবার এদিকে দেখা যায় যখনই অন্ধকারের মধ্যে টর্চ নিয়ে বেনি অমৃতকে খুঁজছিল তখনই অমৃত জেগে ওঠে এবং বেনিকে আঘাত করে আর সেখানেই রবিকেও মেরে ফেলে। ডাকাত দলের তখন এই ছেলেটা চালাকি করে অমৃতকে বলতে থাকে আমাকে বাঁচিয়ে নেন ফৌজি ভাইয়া। আর অমৃত যখনই অন্যমনস্ক হয় তখনই তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। কিন্তু তারা অমৃতকে একদম মেরে না ফেলে নিয়ে আসে বীরেশদের বগিতে। আর এদিকে ততক্ষণে ফানি বীরেশের ক্ষতস্থানে চাকু ঢুকিয়ে বীরেশকেও নৃশংসভাবে মেরে ফেলে। অমৃত এটা দেখে আবারও কষ্টে ভেঙে পড়ে আর অসহায়ের মতো তাকিয়ে থাকে। তুলিকাকে হারিয়ে সে আর তার বেস্ট ফ্রেন্ডকে তো হারাতে চায়নি। এবার বেনি ফানিকে জিজ্ঞেস করে তুমি বলদেবকে এখনো মারোনি? এটা দেখে বেনি নিজেই মারতে যায়। আর ঠিক তখনই অমৃত ওঠে এবং প্রথমে বেনিকে ক্ষতস্থানে চাকু ঢুকিয়ে দেয়। তারপর পকেট থেকে সেই পারফিউমের বোতলটা বের করে ঢুকিয়ে দেয় মুখে এবং লাইটারটা ছুঁড়ে দেয়। সাথে সাথে বেনির সারা মুখ জুড়ে আগুন জ্বলতে থাকে আর বেনি ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এগুলো দেখে তো আরও দুইজন ডাকাত প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেয় আর বাকি যারা ছিল তাদেরকেও অমৃত কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে। এখন বাকি থাকে শুধুমাত্র ফানি। অমৃত ফানির দিকে এগিয়ে গেলে ফানি বলে এভাবে কে মারে? আমি তো তোমাদের 4 জনকে মেরেছিলাম, তুমি তো আমাদের 40 জনকে মেরে ফেলেছো, আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছো। রক্ষক নও তুমি, তুমি তো রাক্ষস। আর এইসব বলতে বলতেই আবারও শুরু হয় দুজনের মধ্যে তুমুল মারপিট। আর ফানি অমৃতকে প্রচণ্ড মারতে থাকে, চাকু দিয়ে অমৃতকে আঘাত করতেই থাকে। একটা সময় পর অমৃত দুর্বল হয়ে পড়ে আর তখন ফানি বলে এই একইভাবে মেরেছিলাম তোমার ভালোবাসার মানুষকে, দেখেছিলে তো কেমন ছটফট করছিল তুলিকার হিরো। তখন অমৃত তার রাগ আর সহ্য করতে না পেরে আবারও উঠে দাঁড়ায় এবং হাতুড়ি দিয়ে ফানির দুটো পা প্রথমে ভেঙে ফেলে। ফানি যন্ত্রণায় ছটফট করতে থাকে আর সেই মুহূর্তেই অমৃতের তুলিকার সাথে কাটানো সমস্ত স্মৃতি মনে পড়তে থাকে আর প্রচণ্ড রাগে কষ্টে ফানিকে হিংস্রভাবে মারতে থাকে। একটা সময় পর তো মেরে ফানির মুখ একদম থেতলে দেয়। এরপর স্টেশনে যখন ট্রেন থামে তখন সেখানে সমস্ত আর্মিরা চলে আসে বাকি যাত্রীদের উদ্ধার করার জন্যে। আর অহনা অমৃতকে ধরে খুব কাঁদতে থাকে। এটা দেখে বোঝা যায় যে অহনা তার দিদিকে হারানোর দুঃখে খুব ভেঙে পড়েছে। এবার অমৃত অহনাকে কোনো রকম সামলে নিজের ক্ষতবিক্ষত ক্লান্ত শরীরটা নিয়ে ট্রেন থেকে নেমে বসে পড়ে প্ল্যাটফর্মের বেঞ্চে। তখনই সেখানে অমৃত কল্পনা করে তুলিকা ঠিক তার পাশে বসে আছে আর তুলিকা বলছে তোমার সাথে বাঁচার জন্য কি মরে যাওয়াটা জরুরি? আমি তো তোমার সাথে বাঁচতে চাই ক্যাপ্টেন রাথোর। আর অমৃত তুলিকার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে। এই দৃশ্যটা ছিল খুবই হৃদয় বিদারক আর ইমোশনাল। অমৃত হয়তো কখনো ভাবেইনি যে তার দুইজন কাছের মানুষকে সে এক রাতের মধ্যে এভাবে হারিয়ে ফেলবে। আর এখন হয়তো অমৃত বাকি জীবনটা তুলিকার স্মৃতি নিয়ে এভাবেই কাটিয়ে দেবে। আর এখানেই শেষ হয় আজকের এই টান টান উত্তেজনা নিয়ে তৈরি মুভি কিল।